আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই সংবাদ শিরোনাম। সুরক্ষিত ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন সরকার, ব্যর্থতার দায় স্বীকার স্বরাষ্ট্র উপদেষ্টার। অস্থায়ীভাবে দফতরের কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা উপদেষ্টা আসিফের। মিয়ানমারের চলমান যুদ্ধে আতঙ্কে দিন কাটাচ্ছে সীমান্তবর্তী এলাকার মানুষ, সীমান্তে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। এবং বরিশালে মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের পণ্যবাহী নৌযান ধর্মঘট শুরু, স্বাভাবিক থাকবে যাত্রী চলাচল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সচিবালয়ের মতো সুরক্ষিত জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন সরকার। ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম জানান, তদন্তের পর জানা যাবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সচিবালয়ে অগ্নি নির্বাপনের সময় নিরাপত্তার ঘাটতি ছিল। ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যুর ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার করেন তিনি। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। অগ্নিকাণ্ডের ঘটনায় সচিবালয় জুড়ে আতঙ্ক। ভবনগুলোতে নেই বিদ্যুৎ, অনেক কর্মকর্তা চলে যাচ্ছেন, চলছে না কোনো কার্যক্রম। আগুন নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে। সব গেট বন্ধ, তো এসে দেখি যে ফায়ার ফাইটিং যারা কাজ করছে তাদের কার্যক্রম শেষ। তারা ওই বিল্ডিং এ যারা জব করে, বিশেষ করে সড়ক মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, যুব মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, ওখানে কেউ ঢুকতে পারছে না এবং ওখানে পুলিশ কর্ডন দিয়ে রাখছে এবং ওখানে ঢোকা সম্পূর্ণ নিষিদ্ধ। আমাদেরকে ভিতরে প্রবেশ করতে দেয় নাই, আর উপরে বিদ্যুৎ না থাকার কারণে আমরা আমাদের অফিস রুমে যাওয়া আমাদের সম্ভব হয় না আজকে। হ্যাঁ, একটা ভীতি তো কাজ করছে সবার মধ্যেই, আবার কাজেরও একটা গতি কমে গেল, আর সবাই বিশেষ করে ওই 7 নম্বর ভবনে তো কেউ যেতে পারছে না। সকালে পুড়ে যাওয়া ভবন পরিদর্শন করতে সচিবালয়ে আসেন উপদেষ্টারা। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম সচিবালয়ে অগ্নিকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তদন্তে বলতে পারবে কিভাবে আগুন লেগেছে সেটা। না, আমি দেখেছি সেই উপরের জায়গাগুলোতে করিডোরে অনেক ক্ষতি হয়েছে, অনেক অফিস ক্ষতি হয়েছে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, তদন্তের পরই জানা যাবে এটি নিছকই দুর্ঘটনা নাকি নাশকতা। আমরা এখন ভিতরে কি হচ্ছে তা আমরা ভিতরে দেখব এবং পুরো সার্চ করার পরে কোনো কিছু পাওয়া যায় কিনা আমরা আপনাদের জানাতে পারব। সকাল 11টা নাগাদ সচিবালয়ের সামনের রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আগুন। পুড়ে গেছে বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সব নথি। আগুন লাগার সঠিক কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। ফলে জনমনে প্রশ্ন জেগেছে, এটা কি শুধুই একটি দুর্ঘটনা নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো ষড়যন্ত্র? মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়ে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, 3 দিনের মধ্যে এই কমিটি প্রতিবেদন জমা দেবে। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং এ এসব জানান তিনি। এ সময় আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, সচিবালয়ে আগুনে 5টি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে। সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের অর্থ লোপাটের প্রাথমিক প্রমাণ পাওয়ায় অগ্নিকাণ্ডের পেছনে তার হাত থাকার সন্দেহ উপদেষ্টার। মনির হোসেন তপু রিপোর্ট। অভ্যুত্থানে বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর একের পর এক বিক্ষোভ, বিদ্রোহ সহ নানা ষড়যন্ত্র মোকাবেলা করে চলছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জরুরি বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন উপদেষ্টারা। এ সময় জানানো হয়, সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উৎস ও কারণ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। বিস্ফোরক কোনো দ্রব্য ব্যবহার করা হয়েছে কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, সবকিছুই তদন্ত করে দেখা হচ্ছে। আমাদের কমিটিতে একজন বিস্ফোরক বিশেষজ্ঞ এই জন্যই নেওয়া হয়েছে। আগুনের ধরন দেখে কমিটির এই যে বুয়েট থেকে নেওয়া হয়েছে, ওনারাই আসলে বলতে পারবেন যে এখানে উৎসটা কি ছিল, এবং এইখানে আমাদের রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ দলিলগুলো থাকে। ফলে এই বিষয়টাকে সরকার খুবই গুরুত্বের সাথে নিয়েছে। এ সময় সচিবালয়ের সিসি ক্যামেরার ফুটেজ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে ইন্টারনাল ফায়ার সিস্টেম আছে, এখন ধরেন যে লোক না থাকলে ওই ইন্টারনাল গুলি চালানো হয়।
উপদেষ্টা আসিফ মাহমুদ জানান 5টি মন্ত্রণালয়ের নথি ক্ষতিগ্রস্ত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ডিজিটাল রেকর্ড থাকায় এই দফতরের গুরুত্বপূর্ণ কিছু নথি উদ্ধার করা যাবে বলেও জানান তিনি। স্থানীয় সরকার পরিচালনা সমবায় মন্ত্রণালয়ের কার্যক্রম পুরোটাই অ্যানালগ ভাবে হয়, পুরোটাই ফাইলে হয়। সুতরাং যে শাখাগুলোর নথিগুলো আসলে পুড়ে গেছে সেগুলো কতটুকু রিকভার করা যাবে সেটা ক্ষয়ক্ষতি নিরূপণ করার জন্য আমাদের মন্ত্রণালয়ের পর্যায়ে একটা কমিটি আমরা করেছি। সেই কমিটি কাজ করে একটা রিপোর্ট প্রদান করলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কোনটা রিকভারেবল আর কোনটা রিকভারেবল না। এছাড়া পিরোজপুর জেলায় বিভিন্ন প্রকল্পের অর্থ লোপাটের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে উল্লেখ করে তিনি আরো বলেন, এর সাথে সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেনের নাম উঠে এসেছে। সেই তদন্তের যে ফাইলগুলো ছিল মন্ত্রণালয়ে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু যেহেতু পিরোজপুর জেলা পর্যায়ে সংগঠিত হয়েছে, জেলা থেকে আবার আমরা ফাইলগুলো রিকভার করতে পারবো। এখন আমাদের তদন্ত কর্মকর্তারা পিরোজপুরে আছেন। ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়ের কার্যক্রম চলমান রাখতে অন্যান্য দপ্তরের সাথে সমন্বয় করে অস্থায়ীভাবে কাজ চালিয়ে যাবার চেষ্টা করা হচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী মনির হোসেন তপু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তপু, আগুন লাগার তদন্ত কাজ কি শুরু হয়েছে, জানাবেন আমাদের। ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখি যে প্রশাসনের যে প্রাণকেন্দ্র এই সচিবালয়ে গতকালকে যে রহস্যজনক যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে সেটির উৎস এবং কারণ অনুসন্ধানে এরই মধ্যে নতুন কমিটি গঠন করা হয়েছে। 8 সদস্যের সেই কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে প্রধান করে আহ্বায়ক করে সেই কমিটি গঠন করা হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই কমিটিকে আগামী 3 দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এবং সেই অনুযায়ী আমরা যতটুকু জানতে পেরেছি যে এই কমিটির এরই মধ্যে তারা কার্যক্রম শুরু করে দেওয়ার কথা রয়েছে। তবে সকাল থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে সচিবালয়ের যে প্রধান যে ফটক রয়েছে সেই ফটক দিয়ে ফায়ার সার্ভিসের একটি টিম এরই মধ্যে সচিবালয়ে প্রবেশ করেছে। একই সাথে সিআইডির যে ক্রাইম সিন ইউনিট রয়েছে সেই ক্রাইম সিন ইউনিটও সচিবালয়ে প্রবেশ করেছে এবং তারা মূলত তাদের অনুসন্ধান কার্যক্রমের অংশ হিসাবে এই কার্যক্রম পরিচালনার জন্য তারা সকালের দিকে প্রবেশ করেছে। এছাড়া যে 8 সদস্যের যে কমিটি রয়েছে সেই কমিটির বিষয়ে এখন পর্যন্ত আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যেহেতু 3 দিনের মধ্যে তারা প্রাথমিক প্রতিবেদন জমা দিবে সেক্ষেত্রে তারা তাদের কার্যক্রম পরিচালনার কথা রয়েছে। আর আপনাকে জানিয়ে রাখি যে এই সচিবালয়ে যে 3টি জায়গায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো দুর্ঘটনা নাকি কোনো নাশকতা সেই বিষয়গুলো খতিয়ে দেখবে তদন্ত কমিটি। এছাড়া এখানে এই অগ্নিকাণ্ডে কোনো বিস্ফোরক কোনো দ্রব্য কোনো ব্যবহার করা হয়েছে না, সেই জন্য একজন বিস্ফোরক বিশেষজ্ঞ রয়েছে সেই কমিটিতে। সবকিছু মিলিয়ে পুরো এই অগ্নিকাণ্ডের ঘটনায় যাতে সুষ্ঠু তদন্ত করা সম্ভব হয় সেজন্য যাদের প্রয়োজন সবাইকে এই কমিটিতে রাখা হয়েছে। এছাড়া আমরা জানতে পেরেছি যে এই সচিবালয়ের যে বিদ্যুৎ যে বিভ্রাট সৃষ্টি হয়েছে সেটি নিরসনের জন্য যেহেতু আগামী রোববার থেকে এখানে আবারও স্বাভাবিক কার্যক্রম পরিচালনার কথা রয়েছে সেজন্য ডিপিডিসির পক্ষ থেকে একটি টিম হয়তো কাজ করবেন এবং তারা চেষ্টা করবেন যে এই সচিবালয়ের বিদ্যুৎ সংযোগগুলো আবার পুনরুদ্ধারের জন্য এবং স্বাভাবিক করার জন্য। এছাড়া এখন পর্যন্ত আমাদের যে তদন্ত কমিটির যে পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য জানানো হয়নি। পরবর্তীতে হয়তো তারা আমাদের গণমাধ্যমের সামনে এসে তারা সর্বশেষ তথ্য জানাবে, সেই তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। যে এই ছিল আমার কাছে সচিবালয় থেকে সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে। সেন্ট মার্টিন থেকে ফেরার পথে কক্সবাজারের টেকনাফের বাহারছড়া উপকূলীয় সাগরে পর্যটকবাহী জাহাজ এমভি গ্রিন লাইনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে টুরিস্ট পুলিশ, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি এবং স্থানীয় জেলেরা 59 জন যাত্রীকে উদ্ধার করে কক্সবাজারে পৌঁছে দেয়। রাত 12টার দিকে 2টি বাসে করে তাদের কক্সবাজারে নিয়ে যাওয়া হয়। জাহাজটির কক্সবাজারের ব্যবস্থাপক মোহাম্মদ সুলতান জানান, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া পেনিচ ভাঙা নামক উপকূলে এসে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে জাহাজটির জেনারেটর বিকল হয়ে পড়ে। পরে পর্যটকদের সেখান থেকে বিকল্প ব্যবস্থায় বাসের মাধ্যমে কক্সবাজারে ফিরিয়ে আনা হয়।
মিয়ানমারের অভ্যন্তরে চলা যুদ্ধে গোলাবারুদের শব্দে আতঙ্কে দিন কাটছে সীমান্তবর্তী এলাকার লোকজনের। এর মধ্যে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা, চোরাচালান, মাদক পাচার, মাইন বিস্ফোরণ ও জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সব দিক বিবেচনায় সীমান্তের নিরাপত্তায় বিজিবির সাথে কঠোর অবস্থানে রয়েছে কোস্টগার্ড। কক্সবাজার থেকে মোয়াজ্জেম হুসাইন শাকিলের রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তপু। মিয়ানমারের রাখাইন রাজ্যে 1 বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চলছে সামরিক জান্তা ও আরাকান আর্মির মধ্যে। এতে অনিরাপদ হয়ে পড়েছে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা কক্সবাজারের টেকনাফ, সেন্ট মার্টিন, নাফ নদী এবং বান্দরবনের নাইখংছড়ির তুমব্রু সীমান্ত। পার্শ্ববর্তী দেশের অভ্যন্তরে চলা এই উত্তেজনায় আতঙ্কিত সীমান্ত এলাকার বাসিন্দারা। গত পরশুদিন আমার বাড়ির সামনে একটা অনেক বড় আওয়াজ হয়ে পড়ছে, কোস্টগার্ড পার হয়ে গেছে আর কি। বিজিবি গিয়ে ওটাই নিয়ে যাচ্ছিল। আমরা খুব ভয়াবহর মধ্যে আছি। এখানে গোলাগুলি করে, আর ওইখানে আর কারানমে আছে মেয়ের মতে, ওগুলা স্টিবুন নিয়ে, টলার নিয়ে, ছোট ছোট টলার নিয়ে ডিউটি করে। তো আমাদের এদিকে বাংলাদেশি বুট দেখলে মতো আমাদেরকে ধরে নিয়ে যায়, ওখানে আটকে রাখে নিয়ে যাওয়া আর গিয়া করি বলে আমাদেরকে টাকা পয়সা নেই। টাকা পয়সা না থাকলে আমাদেরকে মানে ওখান থেকে নদীতে মানে অথবা ফিরি অথবা যখন হাত পা বানি করা দিয়ে ওখানে ফেলা যায়। আমাদের গোলাগুলি শুদ্ধ করতে নিছে, এখানে গুলি ফেরেছে। আমার ঘরের মাঝে গুঞ্জাই না পারি, মাই যাইতেছে, আমার তো ডর লাগে। রাত হলে আমরা পাল্টাই উঠি। নাফ নদী সহ সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা জোরদারে বিজিবির পাশাপাশি কঠোর অবস্থানে রয়েছে কোস্টগার্ড। কিছু কিছু রুট যেটা আমাদেরকে এখন পরিহার করতে হবে, বিকজ ওই রুটটা বিপজ্জনক। কারণ ওদের মধ্যে মাঝে যে যুদ্ধ চলছে, এই যুদ্ধের যে একটা এটাকে বলে যে ইফেক্ট, যেটা স্পিল ওভার, যেটা ইফেক্ট, সেটা আসছে। প্রশাসনের কাছে সীমান্তবর্তী এলাকার লোকজনের প্রত্যাশা নিরাপদ সুন্দর পরিবেশ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চাঁদপুরে জাহাজের 7 শ্রমিক হত্যার রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের বিচার সহ বিভিন্ন দাবিতে বরিশালে অনির্দিষ্টকালের জন্য নৌযান ধর্মঘটে ডাক দিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন বরিশালের নেতা একিন আলী মাস্টার জানান, চাঁদপুরে মেঘনা নদীতে এমভি আল বাখেরা জাহাজে মাস্টার সহ 7 জন শ্রমিকের মৃত্যুর ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন, হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার, মৃত শ্রমিকদের প্রত্যেকের পরিবারকে 20 লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা, নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি বন্ধে কার্যক্রম ব্যবস্থা নেওয়ার দাবিতেই ধর্মঘট পালন করছেন তারা। এজন্য বৃহস্পতিবার রাত 12টা থেকে মালবাহী তেল, গ্যাস ও বালুসহ সকল প্রকার পণ্যবাহী নৌযানের শ্রমিকরা কর্মবিরতি শুরু করেছেন। তবে যাত্রীবাহী নৌযান এই কর্মবিরতির বাইরে থাকবে বলে জানান তারা। দ্রুত সংস্কার শেষে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় সংসদ নির্বাচন দিবে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লাহ আমান। সাভারের ভাকুরতার নলাগড়িয়া এলাকায় জামিয়াতুল আবরার আল ইসলামিয়া আনোয়ারা কমপ্লেক্সের উদ্যোগে ইসলামী মহাসম্মেলনে যোগ দিয়ে তিনি কথা বলেন। তিনি আরো বলেন, ভারত থেকে ফিরিয়ে এনে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কম খরচ আর অল্প সময়ে ফলন হওয়ায় সাভার ও ধামরায়ে সরিষা চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উন্নত জাতের সরিষা চাষ করে লাভবান হচ্ছেন এই 2 উপজেলার প্রান্তিক চাষিরা। এবছরও উপজেলার বিভিন্ন এলাকায় সরিষার বাম্পার ফলন হয়েছে। মাঠ জুড়ে এখন শুধু হলুদ সরিষার ফুল। কৃষকরা জানান, ফলন ভালো হওয়ায় আর্থিকভাবে লাভবান হওয়ার আশা করছেন তারা। কৃষি অফিস থেকে এবার কৃষকদের বিনামূল্যে সরিষা বীজ ও প্রয়োজনীয় সার বিতরণ করা হয়েছে। এর পাশাপাশি সরিষা চাষীদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিস। এবারে প্রবাসের খবর। নানা আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে খ্রিস্টান ধর্মাবলম্বী বাংলাদেশিরা উদযাপন করেছেন যীশু খ্রিস্টের জন্মতিথি বড়দিন। এই উপলক্ষে বিভিন্ন সংগঠন চার্চ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। স্থানীয় সময় 25 ডিসেম্বর বুধবার নিউ ইয়র্কে বিভিন্ন গির্জা ও উপাসনালয়ে প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় বড়দিন উদযাপন। কুইন্সের করোনা এভিনিউয়ে এভাঞ্জেলিক্যাল বেঙ্গলি চার্চ এই প্রবাসী বাংলাদেশিরা প্রার্থনা সভায় অংশ নেন।
উডসাইডের ইউনাইটেড বেঙ্গলি লুথারেন চার্চেও আয়োজন করা হয় অনুষ্ঠান। এতে অতিথি ছিলেন নিউ ইয়র্ক বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা। তিনি প্রবাসী খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা জানান। এবারে পার্টেক্স খেলার খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান মজবুত করেছে লিভারপুল। যদিও অ্যানফিল্ডের ম্যাচে ৬ মিনিটে আয়ুব গোলে পিছিয়ে পড়ে স্বাগতিক দল। প্রথমার্ধের ইনজুরির সময় লিভারপুলকে সমতায় ফেরান কোডি গাকপো। ৪৯ মিনিটে ব্যবধান বাড়ান জোন্স। এরপর মোহাম্মদ সালাহ ৮২ মিনিটে দলের হয়ে তৃতীয় গোল করেন। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা চেলসির চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে গেছে আর্নে স্লটের দল। আরেক ম্যাচে এভারটনের সাথে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। বের্নার্দো সিলভার গোলে ১৪ মিনিটে গার্দিওলার দল এগিয়ে গেলেও এভারটনকে ৩৬ মিনিটে সমতায় ফেরান এনদিআই। সেঞ্চুরিয়নে প্রথম টেস্টের প্রথম দিন শেষে পাকিস্তানের বিপক্ষে ১২৯ রানে পিছিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। দিন শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৮২ রান। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫৬ রানে ৪ উইকেট হারায় পাকিস্তান। পঞ্চম উইকেটে ৮১ রানের জুটি গড়ে প্রাথমিক বিপদ সামাল দেন কামরান গুলাম ও মোহাম্মদ রিজওয়ান। ৫৪ রানে ফেরেন গুলাম। এরপর বাকিদের ছোট ইনিংসে ২১১ রানে অল আউট হয় সফরকারীরা। ৫ উইকেট নেন পিটারসন। জবাবে ৬৬ রানে ৩ উইকেট হারায় প্রোটিয়ারা। ৪৭ রানে অপরাজিত আছেন এইডেন মার্করাম। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। সুরক্ষিত ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বিগ্ন সরকার, ব্যর্থতার দায় স্বীকার স্বরাষ্ট্র উপদেষ্টার। অস্থায়ীভাবে দপ্তরের কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা উপদেষ্টা আসিফের। মিয়ানমারে চলমান যুদ্ধে আতঙ্কে দিন কাটাচ্ছে সীমান্তবর্তী এলাকার মানুষ। সীমান্তে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। এবং বরিশালে মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের পণ্যবাহী নৌযান ধর্মঘট শুরু। স্বাভাবিক থাকবে যাত্রী চলাচল। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।